হ্যালো এভরিওয়ান, দিস ইজ বিশ্বজিৎ মন্ডল, ফ্যাকাল্টি অফ ভিশন WBCS। সো আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে বেস্ট স্ট্র্যাটেজি অ্যান্ড সিলেবাস ডিসকাশনস, অবশ্যই অপশনাল জিওগ্রাফির জন্য। ঠিক আছে, অপশনাল জিওগ্রাফি। দেখো তোমরা যারা 2021-এর জন্য প্রিপারেশন নিচ্ছ বা যাদের টার্গেট রয়েছে যে 2021-এই এক্সামটাকে ক্র্যাক করবে, তাদের কাছে কিন্তু এটা একটা গোল্ডেন অপরচুনিটি। অর্থাৎ দেখো, তোমাদের 2020-তে যারা মেন্স পরীক্ষা দেবে তাদের পরীক্ষা শেষ হচ্ছে 28 তারিখ। তোমাদের এখনও অফিসিয়াল যে ডেট সেটা কিন্তু এখনও দেয়নি, অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু আসেনি। তবে এটা অনুমান করা যাচ্ছে যে 90% চান্স তোমাদের মে মাসে এক্সামটা হবে, মানে এখনও তোমাদের কাছে প্রচুর টাইম রয়েছে, 6-7 মাস রয়েছে। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু এখন থেকেই মেন্সের জন্য প্রিপারেশন নাও, কারণ আমরা অটোমেটিক্যালি অনেকটা পিছিয়ে। পিএসসি কিন্তু কোনোদিনও তোমাদের প্রিলিমসের পর কিন্তু 5-6 মাস তোমাদের টাইম দেবে না, যেটা নর্মাল টাইমে আগে দিত। ঠিক আছে, তো সেই জন্য এখন থেকেই তোমরা অন্যান্য যেই এমসিকিউ পেপারগুলো রয়েছে কম্পালসরি, সেগুলো পড়াশোনা শুরু করো বা মেন্স লেভেলের পড়াশোনা শুরু করো, এবং তার সাথে সাথে কিন্তু অবশ্যই অপশনালটা শুরু করো। ঠিক আছে, অপশনালটা কেন বলছি, দেখো তোমাকে বিসিএস এর জন্য 8-9 ঘন্টা পড়তেই হচ্ছে। তুমি যদি সিরিয়াস ক্যান্ডিডেট হও সেক্ষেত্রে তোমাকে 8-9 ঘন্টা পড়তে হচ্ছে এখন। ঠিক আছে, তো তার সাথে তুমি যদি 1 ঘন্টা এক্সট্রা পড়ো তাহলে তোমার জন্য ওয়েট করছে WBCS এর এক্সিকিউটিভদের মতো বড় বড় পোস্ট। ঠিক আছে, যেটা কিন্তু সমস্ত স্টুডেন্টদের একটা ড্রিম। বোঝা গেল? তো সেক্ষেত্রে কিন্তু তোমাকে এখন থেকেই ভালো করে পড়তে হবে। তো এটাই কিন্তু রাইট টাইম তোমাদের অপশনালটা চুজ করা। যারা নিউ অ্যাসপিরেন্ট তারা অনেক সময় কি হয়, অনেক সময় তারা কনফিউজ হয়ে যায় যে কোন সাবজেক্টটা নেবে বা নেবে না। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমি তোমাদের সাজেস্ট করব, যাদের যাদের মনে হচ্ছে যে আমি জিওগ্রাফি সাবজেক্টটা নেব বা জিওগ্রাফি নিয়ে পড়বো, তারা এই ভিডিওটা পুরো দেখো। এই ভিডিওটা যদি তোমরা পুরো দেখো তাহলে অপশনাল জিওগ্রাফি নিয়ে তোমাদের মধ্যে আর কোনো রকম সমস্যা থাকবে না। ক্লিয়ার হলো? চলো আর টাইম নষ্ট করবো না, আমরা চলে যাব সিলেবাস। আগে দেখে নেব সিলেবাসে, কারণ একটাই মূল মন্ত্র, তুমি কি সাবজেক্ট নিয়ে পড়বে। অর্থাৎ তুমি আগামী 1-1.5 বছর এই বিষয়টাই নিয়েই পড়তে চাও। ঠিক আছে, মানে তুমি এটা নিয়েই রাত দিন পড়াশোনা করবে। তো এটার মধ্যে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি আছে, তার যে প্রপার স্ট্রাকচারটা সেটা কিন্তু তোমার মাথায় থাকা চাই। তার জন্য সবার আগে যে কোনো সাবজেক্ট হোক না কেন, সেটা শুধুমাত্র জিওগ্রাফি না, তোমার যে কোনো সাবজেক্ট হোক না কেন, তার যে প্রপার স্ট্রাকচারটা, তার প্রপার ম্যাপটা তোমার মাথায় থাকা চাই, মানে সিলেবাসটা তোমার মাথায় থাকা চাই। ঠিক আছে, তো তোমাদের যে পিএসসির ওয়েবসাইট, সেখানেও কিন্তু তোমাদের এই জিওগ্রাফি অপশনালের পিডিএফ দেওয়া আছে, সেখানেও আছে, কিন্তু একটু বড় করে আছে। অনেক স্টুডেন্ট বলে স্যার অনেক বড়, দেখেই তারা ভয় পেয়ে যায়, কিন্তু অ্যাকচুয়ালি বড় না। ব্যাপারটা ওরা একটু ডিটেলসে বলে দিয়েছে, সেই জন্য হয়তো তোমরা ভাবছো যে অনেক বড়। তো সেই জন্য আমি এখানে তোমাদের স্ট্রাকচারের মাধ্যমে বুঝিয়ে দিয়েছি যে আমাদের কি কি আছে, তার সাথে আমি নাম্বার ডিস্ট্রিবিউশনটাও দেখিয়ে দেবো, যাতে তোমাদের আর কোনো রকম ডাউট না থাকে। তাহলে আমাদের যে জিওগ্রাফি, সেটা মনে রাখবে এটা কিন্তু ইন্ডিয়ান জিওগ্রাফি। এটা একটা তোমাদের প্লাস পয়েন্ট। কি প্লাস পয়েন্ট? এটা হচ্ছে ইন্ডিয়ান জিওগ্রাফি, মানে তোমাদের কিন্তু ইউপিএসসির মতো ওয়ার্ল্ড জিওগ্রাফি পড়তে হচ্ছে না, যেটা কিন্তু ভীষণ টাফ। ঠিক আছে, তো সেক্ষেত্রে শুধুমাত্র তোমরা পড়ছো শুধুমাত্র ইন্ডিয়ান জিওগ্রাফি। ক্লিয়ার? এবার ইন্ডিয়ান জিওগ্রাফির মধ্যে দুটো পার্টে ভাগ করেছে, মানে দুটো পেপারে ভাগ করেছে। একটা পেপার হচ্ছে 200 নাম্বারের, আর পেপার 2 হচ্ছে আমাদের 200 নাম্বারের। টোটাল আমাদের কত নাম্বার? 400 নাম্বারের জিওগ্রাফি পরীক্ষা অপশনাল। সমস্ত অপশনাল সাবজেক্টগুলোই 400 নাম্বারেই হয়। ঠিক আছে, এবার পেপার 1 যেটা, এটাকে আবার দুটো ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে গ্রুপ এ বা ফিজিক্যাল জিওগ্রাফি, আরেকটা হচ্ছে গ্রুপ বি বা এটাকে তোমরা বলছো, এটাকে বলা হয় হিউম্যান জিওগ্রাফি। দেখো, যারা গ্র্যাজুয়েশন করে এসছো জিওগ্রাফি নিয়ে, তারা এই দুটো সাবজেক্ট পড়ে এসছো এবং সেই বিষয়গুলোই এখানে রয়েছে, তো তাদের কিন্তু একটা বিশাল বড় অ্যাডভান্টেজ রয়েছে। বোঝা গেল? তো ফিজিক্যাল জিওগ্রাফির মধ্যে কি কি আমাকে পড়তে হবে? জিওমরফোলজি পড়তে হবে। জিওমরফোলজির মধ্যে কোনগুলো তোমরা পড়ে এসছো গ্র্যাজুয়েশনে? মনে পড়ছে যে প্লেট টেকটনিক থিওরি, সাবিন্দার সিং এর যেই বইটা, সে প্লেট টেকটনিক থিওরি, তারপর হচ্ছে তোমার কন্টিনেন্টাল ডিপ থিওরি, তারপর তোমাদের রয়েছে ডেভিসের ক্ষয়চক্র, এগুলো সমস্ত কিছু তোমরা পড়ে এসছো। তোমাদের যারা গ্র্যাজুয়েশন করে এসছো জিওগ্রাফি নিয়ে, তাদের এই পোর্শনটা পেপার 2 এর 200 নাম্বারটা এমনিই কভার হয়ে যাবে। বোঝা গেল? শুধু একটু চর্চা করতে হবে। হ্যাঁ, অবশ্যই তোমরা যদি গ্র্যাজুয়েশনে ফাঁকি না দাও, যদি ঠিকঠাকভাবে পড়ো, তাহলে এটাই তোমাদের কভার হয়ে যাবে। বোঝা গেল? এখানে জিওমরফোলজি রয়েছে, তাহলে বিভিন্ন ধরনের থিওরি রয়েছে, এবং তার সাথে কিভাবে কোনো ভূমিরূপ গঠিত হয়,
ফর এক্সাম্পল হিসেবে যদি বলি নদী ক্ষয় কাজের ফলে কি ভূমিরূপ সৃষ্টি হয়, বা বাতাসের সঞ্চয় কাজের ফলে কি ভূমিরূপ সৃষ্টি হয়, ঠিক আছে, এই জিনিসগুলো এর মধ্যে রয়েছে। এখান থেকে একটা কোশ্চিন প্রতিবারই আসে, বিশেষ করে থিওরিগুলো কিন্তু দিয়ে দেয়। যেমন তোমাদের যদি বলি যে কন্টিনেন্টাল ডেপথ থিওরি, প্লেট টেকটনিক থিওরি এবং ডেভিসের ক্ষয় চক্র, এগুলোর এই তিনটের মধ্যে একটা কোশ্চিন ওরা প্রতিবারই রিপিট করে, মানে এখনো পর্যন্ত যা ট্রেন্ড চলছে, ঠিক আছে, বিসিএসে। তো যারা ডাব্লিউবিসিএস এ টপ করেছে, ডাব্লিউবিসিএস নিয়ে মানে প্রিপারেশন, ডাব্লিউবিসিএস অপশনাল সাবজেক্টটাকে নিয়ে তারা বিসিএস এর এক্সিকিউটিভ পেয়েছে, তারাও কিন্তু এই বিষয়গুলো ভালো করে জানে। আর তুমিও জানবে যদি তুমি প্রিভিয়াস এর কোশ্চেনগুলোকে ভালো করে স্টাডি করো। বোঝা গেল? তাহলে দ্বিতীয় পয়েন্ট কি আছে? ক্লাইমেটোলজি। আমি আগেই বললাম যে আমাদের কিন্তু ইন্ডিয়ান জিওগ্রাফি, সো ক্লাইমেট কিন্তু আমাদের ইন্ডিয়ান রিলেটেডই দেবে তোমাকে। ফর এক্সাম্পল হিসাবে বলে দিলাম, যেমন ধরো বলছে যে মৌসুমি বায়ুর যে খামখেয়ালিপনা, তার ফলে ভারতে কীরকম সমস্যা দেখতে পাওয়া যায়, ঠিক আছে, বা মৌসুমি বায়ু রিলেটেড কিছু দিল, বা ভারতের আশেপাশে যে জলবায়ুটা দেখা যায় সেই জিনিসগুলো নিয়ে তোমাকে লিখতে দেবে। এই যে এখান থেকেও তোমরা ইজিলি কিন্তু কোশ্চিন অ্যান্সার করতে পারবে। ওশিনো জিওগ্রাফি থেকে কি দেবে? ওশিনো জিওগ্রাফি থেকে বা ওশিনোগ্রাফি থেকে আমাদের কি আছে? আমাদের আছে ধরো আটলান্টিক মহাসাগরের যে বটম টপোগ্রাফি, বা আটলান্টিক মহাসাগরে কি কি আমাদের কারেন্ট দেখতে পাওয়া যায়, ঠিক আছে, সেটা উষ্ণ কারেন্ট না শীতল কারেন্ট, সেই জিনিসগুলো তোমার এর মধ্যে পড়তে হচ্ছে। বা তোমাকে বলে দিল প্রশান্ত মহাসাগরের কথা বললো, বা তোমাকে বলে দিল ভারত মহাসাগরে কি কি বটম টপোগ্রাফি ব্যাপারটা তোমাকে লিখতে দিল, বা কি কি কারেন্ট আছে সেগুলো লিখতে দিল, বা ভারত মহাসাগরের যেসব কারেন্ট রয়েছে সেগুলো ভারতের ওপর কি কি প্রভাব ফেলে, জলবায়ুগত কি প্রভাব ফেলে, সেগুলো লিখতে দিল। এই রকমের কোশ্চিন কিন্তু আমাদের ওশিনোগ্রাফি থেকে আসবে। তোমরা কিন্তু এই ওশিনোগ্রাফিটাও কিন্তু গ্র্যাজুয়েশনে কমপ্লিট করে এসছো, এই 5টা টপিকই তোমরা কমপ্লিট করে এসছো, আর এইদিকে 5টা টপিকও তোমরা গ্র্যাজুয়েশনে কিন্তু পড়ে এসছো, ঠিক আছে। প্লাস তার সাথে এখান থেকে একটা কোশ্চিন প্রতিবারে কমন দেয়, যেমন ধরো কোরাল রিফ, ঠিক আছে, তোমরা ইউটিউবে আরও চ্যানেলগুলো দেখতে পারো, সেখানে কিন্তু এই সেম জিনিসগুলোই বলবে, কারণ যে সমস্ত স্যাররা পড়াচ্ছে, আমরা যারা পড়াচ্ছি তারা কিন্তু এই জিনিসগুলো জানি, বা যারা যে সমস্ত স্টুডেন্টরা নিজেরা স্টাডি করেছে তারা কিন্তু এই বিষয়গুলো জানে, ঠিক আছে, যারা 2-1 বছর ধরে পড়াশোনা করছে তারা এই বিষয়গুলো জানে। তো তারা কিন্তু পরীক্ষার সময় এই জিনিসগুলোর উপর বেশি জোর দেবে। ক্লিয়ার? যেমন কোরাল রিফ থেকে কোশ্চিন প্রতিবারই আসে, যেমন আমি তোমাদের প্রুফ দিয়ে দেবো, এরপরে প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন দেখাবো, তখন তোমাকে আমি প্রুফ দিয়ে দেবো, মানে এই ভিডিওতেই দেখাবো। জাস্ট একটু ওয়েট করে বসো, মানে একটু ওয়েট করো, আমি তোমাদের সমস্ত বিষয়গুলো কিন্তু প্রুফ দেবো, ঠিক আছে। কি বললাম, ওশিনোগ্রাফি কোরাল লিফ থেকে কিরকম কোশ্চিন দেয়, বলে দিল যে কিভাবে কোরাল লিফ গঠিত হয়, বা বলে দিল যে বর্তমানে যে জলবায়ু দূষণ হচ্ছে তার ফলে কোরাল লিফের উপর কী রকম প্রভাব পড়ছে, এই রকম কোশ্চিন এখান থেকে দেবে। কার্টোগ্রাফি, এখানে এটা একটা লিমিটেড মানে বিষয় কার্টোগ্রাফিটা, যার মধ্যে আমাকে কিছু জিনিস পড়তে হচ্ছে, যেমন ধরো রিমোট সেন্সিং, জিপিএস, বিভিন্ন ধরনের ম্যাপ, ঠিক আছে। তো এই জিনিসগুলো কিন্তু তোমাকে 10টা কোশ্চিন যদি করো, এখান থেকে একটা কোশ্চিন তুমি ইজিলি কিন্তু এখান থেকে কমন পেয়ে যেতে পারো। আচ্ছা, কমনের বিষয়গুলো আমি তোমাদের পরে একটা নয় ভিডিওতে নিয়ে আসবো, কোন কোন কোশ্চিনগুলো বারবার রিপিট হয়েছে, বা কোন কোশ্চিন কোন কোন চ্যাপ্টার থেকে তোমরা কমন পাবেই, সেগুলো নিয়ে একটা আলাদা ভিডিও আনবো। এখন জাস্ট আমরা এই সিলেবাসটা ডিসকাশন করি, না হলে ভিডিওটা অনেক বেশি লেন্দি হয়ে যাবে, ঠিক আছে। পরে কি বললাম, এনভায়রনমেন্টাল জিওগ্রাফি আছে, গ্রুপ বি বা হিউম্যান জিওগ্রাফি, এর মধ্যে আমরা পড়ছি কি, ইকোনমিক জিওগ্রাফি পড়ছি, পপুলেশন জিওগ্রাফি পড়ছি, সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল জিওগ্রাফি পড়বো, সেটেলমেন্ট জিওগ্রাফি পড়বো, এবং রিজিওনাল ডেভেলপমেন্ট অ্যান্ড প্ল্যানিং পড়বো। ক্লিয়ার হয়েছে? এটাও কিন্তু থাকবে কত নাম্বারের? এটাও থাকবে 100 নাম্বারের, এবং গ্রুপ এ যেটা এটাও থাকবে 100 নাম্বারের। বোঝা গেল? টোটাল তোমাকে এই যে গ্রুপ এ এবং গ্রুপ বি, এখান থেকে টোটাল 10টা কোশ্চিন থাকবে, এবং তোমাকে করতে হবে 5টা কোশ্চিন, ঠিক আছে। তার মধ্যে অনেক সময় তো ওরা বলে দিতে পারে যে এই কোশ্চিনটা তোমাকে করতেই হবে, মানে ওটা কম্পালসরি। বোঝা গেল? বলে দিল 6 নম্বর কোশ্চিনটা বাদ দিয়ে, মানে 6 নম্বর কোশ্চিনটা তোমাকে করতেই হবে, বাকি তুমি চয়েস করতে পারো, ঠিক আছে। তো সেরকম অপশন দিতে পারে, সেটা ডিপেন্ড করছে কোশ্চিনের ওপর। বিশেষ করে পেপার 2তে এইটা বেশি দেয়। পেপার 2 এর ক্ষেত্রে দেখো, পেপার 2 এর 200 নাম্বার থাকে, গ্রুপ এতে থাকবে কত, গ্রুপ এ যেটা সেটাকে বলা হয় ইন্ডিয়ান জিওগ্রাফি, এবং গ্রুপ বি যেটা সেটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি। এখানেও 100 নাম্বার থাকবে ইন্ডিয়ানতে, এবং ওয়েস্ট বেঙ্গলের জিওগ্রাফি থাকবে 100 নাম্বার। এর মধ্যে আমাকে পড়তে হচ্ছে কি, ফিজিক্যাল জিওগ্রাফি পড়তে হচ্ছে, রিসোর্স বেস পড়তে হচ্ছে, ইকোনমি পড়তে হচ্ছে, পপুলেশন পড়তে হচ্ছে। তার সাথে সাথে সেম জিনিসগুলো আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিতেও কিন্তু পড়তে হচ্ছে। তাহলে আমি জিওগ্রাফিটা কেন নেব, তার অ্যাডভান্টেজ কি ডিসঅ্যাডভান্টেজ আছে সেটাও আমি আলোচনা করছি, এইগুলো আমরা আলোচনা করব, ঠিক আছে। তার আগে একটা কথা বলে নিই তোমাদের, জাস্ট 1 মিনিট টাইম নেব, যে আমাদের একটা চ্যানেল আছে, সেটা হচ্ছে টপাস গ্রুপ WBCS,
ঠিক এই নামটা বলে তোমরা সার্চ করবে, টপাস গ্রুপ হাইপেন ক্যাপিটালে WBCS। তোমাদের সামনে যে ভিডিও আসবে এটা একটা নতুন চ্যানেল, তার জন্য আমরা বলছি আমরা এখন কয়েকটা সিরিজকে রান করাচ্ছি এই চ্যানেলে, ঠিক আছে, যেগুলো তোমাদের প্রিলিমসের আগে কমপ্লিট হবে। যেমন এম লক্ষ্মীকান্ত পড়তে যাদের অসুবিধা হয়, এম লক্ষ্মীকান্তের যে 6th এডিশন, যে লেটেস্ট এডিশনটা বেরিয়েছে, তার চ্যাপ্টার ওয়াইজ কিন্তু আমরা থিওরি ক্লাস কিন্তু এখানে নিয়ে আসবো, ঠিক আছে। কারো কোনো রকম অসুবিধা হবে না। তোমরা জানো যে ইন্ডিয়ান পলিটি হচ্ছে WBCS এর মাদার বুক, ইউপিএসসি বলো বা WBCS বলো, সবারই কিন্তু এটা পড়তে হয়। তো সেই ক্ষেত্রে তোমাদের মেন্স প্লাস প্রিলিমসের জন্য কিন্তু ভীষণ হেল্পফুল হবে এই পুরো ভিডিও সিরিজটা। আশা করব তোমরা আমাদের চ্যানেলে ভিজিট করবে। তার সাথে সাথে এখানে আমরা ইকোনমিক্সের 500 কোশ্চিন, মানে হচ্ছে প্রতিটা কোশ্চিনের সাথে আমরা 7-8টা কোশ্চিন এক্সট্রা লেখাচ্ছি। মানে তোমরা চ্যানেলে গেলেই বুঝতে পারবে, এখানে আমরা টোটাল 3500 থেকে 4000 কোশ্চিনের টার্গেট রেখেছি। এটা কিন্তু কমপ্লিট করব তোমাদের প্রিলিমসের আগে, ঠিক আছে। এখানে জিওগ্রাফিটাও কিন্তু সেম, আমরা সেমভাবেই আমাদের চলছে। এটা 2020 হবে, এটা টাইপিং মিস্টেক হয়ে গেছে। সো সেমভাবেই কিন্তু আমাদের এই ভিডিও সিরিজগুলো চলছে। দেখো আমরা চাইলে কিন্তু আমরা এখানে নতুন নতুন টপিক এনে আমরা সাবস্ক্রাইবার বাড়াতে পারতাম, কিন্তু সেটা না করে আমরা চাইছি যে তোমাদের হেল্প হোক। আমরা পুরো ভিডিও সিরিজটা কমপ্লিট করব এবং তারপরেই নতুন টাইপের ভিডিও নিয়ে আসবো আমাদের চ্যানেলে। বোঝা গেল? যাতে তোমরা তোমাদের মধ্যে মানে একটা বিষয় যেটা তোমরা ধরবে সেটা যেন তোমরা পুরোপুরিভাবে কমপ্লিট করতে পারো, সেই জন্যই এই পদক্ষেপটা, ঠিক আছে, পুরো সিরিজটা কমপ্লিট করা। এছাড়াও তোমরা এখানে ম্যাথের বিভিন্ন ট্রিকও পেয়ে যেতে পারো। অপশনাল জিওগ্রাফি সম্বন্ধে আরও কিছু ইনফরমেশন আছে যেগুলো তোমরা ওখানে পাবে, ঠিক আছে। কারো মানে বিভিন্ন স্টুডেন্ট তাদের যে একাডেমিক প্রোফাইল, তারা সায়েন্স থেকে বিলং করে না হিউম্যানিটিস থেকে বিলং করে না তারা মেডিকেল ফিল্ড থেকে বিলং করে, তাদের কোন কোন সাবজেক্টগুলো শ্যুট করবে সমস্ত বিষয়ের ওপর ওখানে চ্যানেল আছে, মানে ভিডিও করা আছে। তোমরা চাইলে সেগুলোকে দেখতে পারো। তোমাদের এটুকু বলতে পারি, পশ্চিমবঙ্গের অন্যান্য চ্যানেলের থেকে এই চ্যানেলের ভিডিওর কোয়ালিটি বা তোমরা দেখলেই সেটা বুঝতে পারবে, তোমাদের অনেক বেশি হেল্প হবে, ঠিক আছে। চলো আর টাইম নষ্ট করব না, আমরা চলে যাব কি কি অ্যাডভান্টেজ আছে এবং কি কি ডিসঅ্যাডভান্টেজ আছে আমাদের জিওগ্রাফি নিলে। এক নাম্বার হচ্ছে কি অ্যাডভান্টেজ হচ্ছে, যদি আমি জিওগ্রাফি সাবজেক্টটাকে নিই তাহলে এখানে আমি 60 থেকে 70% আমাদের যে MCQ পেপার রয়েছে সেটাই আমরা কি পাচ্ছি, কমন পাচ্ছি। এবার বলতে পারো তোমাদের কেন কমন পাচ্ছি স্যার, কিভাবে কমন পাচ্ছি? যেমন ধরো আমি আগের দিনই পড়াচ্ছিলাম যে এখানে আমি দেখাচ্ছিলাম ফিজিক্যাল জিওগ্রাফি, ঠিক আছে। আমি আগের দিনই পড়াচ্ছিলাম ফিজিক্যাল জিওগ্রাফি, এবং ফিজিক্যাল জিওগ্রাফির মধ্যে আমি ফিজিক্যাল জিওগ্রাফির ভাগটা কি, আমাদের যে পশ্চিমবঙ্গ রয়েছে তার যে ভূপ্রকৃতিগত ভাগ, সেখানে আমি 3 ভাগ, মানে আমরা যেভাবে ভাগ করতে পারছি, উত্তরে পার্বত্য অঞ্চল, তারপর আমাদের সমভূমি অঞ্চল, তারপর আমাদের মালভূমি অঞ্চল, এইভাবে ভাগ করতে পারছি। এবার এগুলোকে সম্বন্ধে আমাকে ডিটেলসে পড়তে হচ্ছে। মানে উত্তরে পার্বত্য অঞ্চলে ধরো তরাই, ডুয়ার্স, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার ছোটনাগপুরের যে সমস্ত পার্বত্য অঞ্চল, মানে যে সমস্ত পর্বতগুলো রয়েছে, শুশুনিয়া, বিহারীনাথ, ঠিক আছে। তারপর তোমাকে সুন্দরবন সম্বন্ধে পড়তে হচ্ছে। তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু তোমার ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির মধ্যেই হয়, মানে কভার হচ্ছে। বোঝা গেল? মানে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির যে MCQ পেপার, সেখানেও তো কিন্তু তোমাকে সেম পড়তে হচ্ছে। ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি তোমাকে তো কোশ্চিন করছে যে সুন্দরবনের আয়তন কত, সুন্দরবনের নতুন দ্বীপ কি, বিহারীনাথ পাহাড়ের উচ্চতা কত, ঠিক আছে। বা তোমাকে যদি রিভার সিস্টেম থেকে বলে, তিস্তা নদী কত উৎপত্তি লাভ করেছে, কোথা দিয়ে প্রবাহিত হয়েছে, কিভাবে কোথায় গিয়ে মিশেছে, ঠিক আছে। এই সমস্ত বিষয়গুলো কিন্তু তোমাকে ডিটেলসে পড়তে হচ্ছে অপশনাল জিওগ্রাফিতে। মানে তুমি কিন্তু এইগুলো যদি একবার কমপ্লিট করে নাও অপশনাল জিওগ্রাফি, তোমাকে আলাদা করে তোমাকে MCQ পেপার তোমাকে পড়তে হচ্ছে না। এটাই একটা মানে বিরাট সুবিধা, যেটা BCS এর আর কোনো সাবজেক্টে নেই, আর কোনো সাবজেক্টে নেই। তুমি যদি অ্যানথ্রোপোলজি নাও, অ্যানথ্রো নাও, ঠিক আছে। অ্যানথ্রো নিলে কি হয়, অ্যানথ্রো নিলে তোমার যদি ব্যাকগ্রাউন্ড থাকে অবশ্যই নেবে, কোনো ডাউট থাকবে না, ঠিক আছে। তুমি যদি অ্যানথ্রোপোলজি নিয়ে পড়াশোনা করে এসছো বা তুমি সায়েন্সের স্টুডেন্ট, তোমার অ্যানথ্রোপোলজি পড়তে ভালো লাগে, সেক্ষেত্রে অবশ্যই নিয়ে নেবে, কোনো সমস্যা নেই। কিন্তু তুমি ধরো হিস্ট্রি স্টুডেন্ট, তুমি শুনেছো যে অ্যানথ্রোপোলজি স্কোরিং, তুমি এটাকে নিয়ে নিলে, মানে তোমার 12টা সাবজেক্ট অলরেডি চলছিল BCS এর জন্য, মানে 12টা সাবজেক্ট, 12 থেকে 13টা সাবজেক্ট আছে, তার সাথে তোমার সাথে একটা নতুন সাবজেক্ট যোগ হয়ে গেল, যেটা কিন্তু তোমার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে, ঠিক আছে। 1 বছর পর তোমাকে এটাকে কি করতে হবে, ছাড়তে হবে বা নতুন নতুন জিনিস ধরতে হবে। বোঝা গেল? কারণ দেখো তোমাকে কোনো টিচারই কিন্তু 100% কমন দিতে পারবে না, আর 100% কমন যদি না দিতে পারে সেক্ষেত্রে কিন্তু তোমাকে ভালো স্কোর কেউ করাতে পারবে না। তুমি যদি 100% না লিখে আসতে পারো, কমন দিক সেটা পরে ব্যাপার, তুমি যদি নিজের থেকে কিছু না, ধরো 80% সমস্ত জায়গায় তোমরা কমন পেয়ে গেলে,
সমস্ত সাবজেক্টেই 80% মতো কমন পাওয়া যায়, কিন্তু ওই 20% তোমাকে লিখতে হবে। এই 20%টাই কিন্তু অ্যাকচুয়ালি যে স্টুডেন্ট তার যে মানে প্রিপারেশন পিরিয়ডটা রয়েছে, সেই প্রিপারেশন পিরিয়ডে তাকে সেই 20% লেখার যে ক্যাপাবিলিটি সেটা তৈরি করতে হবে। বোঝা গেল? ভূগোলের ক্ষেত্রে সেটা ইজিলি করা যায়। দ্বিতীয় অ্যাডভান্টেজ হচ্ছে এটাই, যে ভূগোলের ক্ষেত্রে কেন করা যায়, কারণ ভূগোলের যে কোশ্চিনগুলো হয় সেগুলো হচ্ছে কি রিয়েল ফ্যাক্টের উপর বেস করে হয়। যেমন তোমাকে বলে দিল, যেমন আগেরবার একটা কোশ্চিন এসেছিল ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থেকেই কথা বলছি, যে পশ্চিমবঙ্গের যে চা শিল্প তার কি কি সমস্যা রয়েছে। তুমি এটা কি জানো না যে পশ্চিমবঙ্গের চা শিল্পে কি কি সমস্যা রয়েছে? মূলধনের অভাব রয়েছে, পুরনো যন্ত্রপাতি রয়েছে, চা বাগানগুলো বহু বছরের পুরনো, ঠিক আছে, যার ফলে এখানে উৎপাদন কম, অনুন্নত পরিবহন ব্যবস্থা, এইগুলো তোমরা জানো, কিন্তু এগুলো জাস্ট একটু দেখিয়ে দিলে ইজিলি তোমরা এগুলো করতে পারবে। বোঝা গেল? রিয়েল ফ্যাক্টের উপর বেস করে বলছে, তোমাকে কোশ্চিন দিচ্ছে যে পশ্চিমবঙ্গের যে বর্ডার এরিয়ার মানে বর্ডার রাজ্য হওয়া, মানে বর্ডারের সাথে টাচ করা রাজ্য হওয়ার জন্য পশ্চিমবঙ্গের কি কি সমস্যা হচ্ছে, ঠিক আছে, মানে এইরকম টাইপের কোশ্চিন হয়। পশ্চিমবঙ্গ মানে বাংলাদেশের বর্ডার সীমান্তবর্তী এলাকা হওয়ার জন্য এখানে কি কি সমস্যা হতে পারে? এখানে মাইগ্রেন্ট পিপলদের সংখ্যা বাড়ছে, ঠিক আছে, বাংলাদেশ থেকে যে শরণার্থীরা তারা এখানে এসে ভিড় জমাচ্ছে, যার ফলে আমাদের দেশের যে ব্যবস্থাটা, আমাদের দেশের যে পরিকাঠামোটা সেটা ভেঙে পড়ছে, চিকিৎসা ব্যবস্থা ভাঙছে, আমাদের বেকারত্বের সংখ্যা বাড়ছে। এগুলো তোমরা জানো, কিন্তু একটু বুঝে বুঝে একটু লেখা প্র্যাকটিস করলে এগুলো তোমাদের কাছে করা কোনো রকম সমস্যা হবে না। তাই এটা একটা আমাদের অ্যাডভান্টেজ। ক্লিয়ার হলো? 3 নাম্বার সুবিধা কি জিনিস? 3 নাম্বার সুবিধা হচ্ছে এই জিওগ্রাফি সাবজেক্টটা হচ্ছে পুরোটাই প্রেজেন্টেশনের উপর ডিপেন্ড করে। তো সেখানে তুমি ড্রয়িং করার সুযোগ পাচ্ছ, খাতাটাকে সুন্দরভাবে সাজানোর সুযোগ পাচ্ছ, যার ফলে কি হবে, যার ফলে তোমার খাতাটা অনেক বেশি আকর্ষণীয় মনে হবে এবং বেশি স্কোর তুমি করতে পারবে। ক্লিয়ার? 4 নাম্বার পয়েন্ট কি আছে? 4 নাম্বার অ্যাডভান্টেজ আছে এখানে। দেখো এই একটা কোশ্চিন তোমাকে দেখাচ্ছি, এখানে কোশ্চিনটার ভাগ দেখো। 4 নাম্বার যে কোশ্চিনটা এখানে বলছে 22, 12, 6 আমাকে 3টে ভাগে ভাগ করে দিয়েছে। এবার এই 6 নাম্বার তুমি যদি এভারেজও লেখো, 6 নাম্বারে তোমাকে 4 দিতে বাধ্য। 4 এর নিচে তো তোমাকে দেবে না, তুমি এভারেজ লিখছো। 12 নাম্বার, 12র মধ্যে তোমাকে অন্ততপক্ষে 7 দিতে বাধ্য। ক্লিয়ার হলো? 7 বা 8 দিতে বাধ্য, 8 ধরে নাও, 8 তুমি পাবে। ভূগোলের নাম্বার পাওয়া যায়, ভূগোলের সাবজেক্ট কিন্তু অনেক বেশি স্কোরিং, ম্যাথের মতো কিন্তু নাম্বার পাওয়া যায়, ঠিক আছে। তো 22, এই 22 নাম্বারে হয়তো তুমি কত পেলে, 22-এর মধ্যে তুমি পেয়ে গেলে ধরো 15 পেলে, তাহলে 15, 8 কত হয়? 15, 8 মানে হচ্ছে আমাদের 23, 4 হচ্ছে কত? 27 হয়ে গেল। তার মানে আউট অফ 40 মানে 27, মানে তুমি 50%-এর উপর স্কোর করছো, মানে বিশাল ব্যাপার এটা, ঠিক আছে, ঠিক আছে, প্রায় তোমাদের 70%-এর কাছে স্কোর হচ্ছে। তার মানে এটা কিন্তু খুব ভালো একটা সাইন। এটাই একমাত্র জিওগ্রাফিতে হয়, এটাও কিন্তু এখানে মার্কস ডিস্ট্রিবিউশনটা অনেক বেশি থাকে। তো এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট অ্যাডভান্টেজ জিওগ্রাফি নেওয়ার। আশা করি তোমরা বুঝতে পারছো আমি কি বলছি। বোঝা গেল? তোমরা যদি না বুঝতে পারো, এরপরও যদি না বুঝতে পারো, সেক্ষেত্রে বলবো আমাদের যে টপার্স গ্রুপ চ্যানেলটা রয়েছে সেখানে তোমরা একবার হলেও ভিজিট করো, ঠিক আছে। ওখানে কিন্তু অপশনাল জিওগ্রাফি সম্বন্ধে বা তোমাদের ব্যাকগ্রাউন্ড অনুসারে কি কি সাবজেক্ট নেবে সমস্ত ওখানে কিন্তু বলা আছে। তোমরা ডেসক্রিপশন বক্সে তোমরা আমাদের গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকেও তোমরা যেতে পারো বা তোমরা ডিরেক্টলি সার্চ করে যেতে পারো। অবশ্যই কিন্তু টপার্স গ্রুপ -WBCS লিখবে। ডিসঅ্যাডভান্টেজ কি আছে? যে কোনো সাবজেক্টের কিন্তু অ্যাডভান্টেজও থাকে, ডিসঅ্যাডভান্টেজও থাকে। সেক্ষেত্রে ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে কি, এখানে প্রচুর ডেটা মনে রাখতে হয়, এটা একটা খুব বড় সমস্যা, ঠিক আছে। ডেটা মনে রাখতে হবে তুমি ধরো একটা পপুলেশন নিয়ে পড়ছো, সেক্ষেত্রে কত সালে কত পপুলেশন ছিল পশ্চিমবঙ্গে বা ভারতে, সেগুলো তোমাকে মনে রাখতে হচ্ছে। যে থিওরিগুলো পড়ছো সেই থিওরিগুলোর ডেটাগুলো তোমাকে মনে রাখতে হচ্ছে, যদিও এটা সমস্ত সাবজেক্টের ক্ষেত্রেই তোমাকে মনে রাখতে হবে। কিন্তু আমার মনে হয় পার্সোনালি মনে হয় যে জিওগ্রাফির ক্ষেত্রে একটু ডেটাটা বেশি মনে রাখতে হয়। দ্বিতীয়ত হচ্ছে এই যে বললাম যে ম্যাপিং করার একটা রয়েছে, স্কোপ রয়েছে, এটা অনেকের কাছে আশীর্বাদ, আবার অনেকের কাছে অভিশাপ, ঠিক আছে। অনেকে কি করে, অনেকে খুব সুন্দর ড্রয়িং করতে পারে, তারা খুব সুন্দর করে খাতাটাকে প্রেজেন্ট করতে পারে, আবার অনেকের কাছে এটা কিন্তু একটা মানে ভয়ঙ্কর একটা ব্যাপার, যে ইন্ডিয়ার ম্যাপ আঁকবে বা ধরো ওয়ার্ল্ডের ম্যাপ আঁকবে বা ধরো পশ্চিমবঙ্গের ম্যাপ আঁকবে, এটা কিন্তু একটা তাদের কাছে সমস্যা। তো এটাও এক ধরনের ডিসঅ্যাডভান্টেজ। আমি মনে করি এই দুটোই ডিসঅ্যাডভান্টেজ, আর বাদ বাকি এগুলো কিন্তু অ্যাডভান্টেজই রয়েছে।
তোমরা সাবজেক্টটা নিতে পারো, কোনো সমস্যা তোমাদের হবে না। ঠিক আছে, এই পর্যন্তই বললাম। দেখো তার মধ্যে আমি তোমাদের একটু পরে প্রিভিয়াস কোশ্চিন দেখাচ্ছি, তার আগে একটা কথা, লাস্ট কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে যে কোনো সাবজেক্ট নাও না কেন, তোমরা একটা স্টেটের টপ লেভেল এক্সামের জন্য পড়াশোনা করছো, তোমাদের আলটিমেটলি পড়তে হবে। ঠিক আছে, তো সেই জন্য বেশি ভেবে লাভ নেই। তোমাদের যদি ব্যাকগ্রাউন্ড জিওগ্রাফি হয়, তোমরা অন্য কোনো দিকে তাকাবে না। এরকম মানে এই রকম কিন্তু সাবজেক্ট হয় না। ঠিক আছে, খুব সুন্দর সাবজেক্ট। তোমরা দেখতে পারো যে কটা কোশ্চিন তোমরা করতে পারছো কি না পারছো। সেক্ষেত্রে কিন্তু তোমরা বলবো যে তোমরা জিওগ্রাফি সাবজেক্টটা যদি নাও, তাহলে অনেক কোশ্চিন করতে পারবে অন্যান্য সাবজেক্টের তুলনায়। বোঝা গেল? সো আর কিছু বলছি না, আমি এবার যে কথাগুলো তোমাদের এতক্ষণ বললাম তার কিছু প্রুফ তোমাদের দেব। আমি ধরে নিচ্ছি, আমি জাস্ট এক্সাম্পল হিসেবে মানে সাপোজ ধরে নিচ্ছি, সাপোজ তোমাদের মধ্যে কেউ জিওগ্রাফিটা পড়েনি এবং তোমরা সবাই নিউ অ্যাসপিরেন্ট। ঠিক আছে, নিউ অ্যাসপিরেন্ট। এবার তোমরা অন্যান্য সাবজেক্ট নিয়ে বসেছো, তোমাদের মনে হয়েছে যে জিওগ্রাফি সাবজেক্টটা ভালো, সেক্ষেত্রে তোমরা এখনো পড়োনি। ঠিক আছে, তোমরা কিছুই জানো না। তবুও দেখো আমি তোমাদের বললাম যে কোনো টিচারই তোমাদের 80% উপরে কমন দিতে পারবে না, ইভেন কেউই পারবে না। ঠিক আছে, এটা হয়তো সেটা মানে টিচার বুঝে আরও হয়তো কম হবে, কিন্তু এর বেশি হবে না। তো সেক্ষেত্রে 20% তোমাকে লিখতে হবে, তোমাকে বানিয়ে তোমার লিখতে হবে। ঠিক আছে, তো দেখো আমাদের এই যে কোশ্চিনগুলো রয়েছে এর মধ্যে আমি কিছু কিছু কোশ্চিন তোমাদের দেখাচ্ছি, সেগুলো তোমরা নিজেরাই করতে পারবে। ঠিক আছে, একটু বুঝিয়ে দিলে তোমরা নিজেরাই করতে পারবে। সেই জন্য তোমাদের এই যে তোমরা তো এখনো পড়োনি, তোমরা এখনো পড়োনি সাবজেক্টটাকে, তার মানে তোমরা এখনো করতে পারছো, তার মানে তোমরা যদি পড়ো তাহলে তো অবশ্যই করতে পারবে। বুঝতে পারছো আমি কোন সেন্সে কথা বলছি? তো দেখো আমিও দেখি তোমাদের সাথে যে কোন কোশ্চিনে তোমরা করতে পারবে। ঠিক আছে, দেখো এখানে কোশ্চিন দিয়েছে, এক্সপ্লেন দ্য কন্ডিশনস রিকোয়ার্ড ফর দ্য ফরমেশন অফ ট্রপিক্যাল সাইক্লোন। দেখেছে যে কীরকম কোশ্চিন দিচ্ছে, ট্রপিক্যাল সাইক্লোন নিয়ে তোমাদের লিখতে দিচ্ছে। খুব সহজ সহজ জিনিসগুলো কিন্তু তোমাদের কাছে তোমাদের দেয় জিওগ্রাফিতে। ঠিক আছে, তাহলে এই টোটাল 5টা কোশ্চিন থাকবে। এই 5টা কোশ্চিনের মধ্যে দেখো এখানে বলে দিয়েছে অ্যান্সার এনি 5 কোশ্চিনস টেকিং অ্যাটলিস্ট 2 ফ্রম ইচ গ্রুপ, অর্থাৎ গ্রুপ এ গ্রুপ বি, এখান থেকে তোমার দুটো করে কোশ্চিন করতেই হবে। তারপর তুমি একটা কোশ্চিন যে কোনো একটা গ্রুপ থেকে করতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে এখানে কি পাচ্ছি আমরা, তোমরা যারা গ্র্যাজুয়েশন করোনি মানে জিওগ্রাফি নিয়ে, তাদের পক্ষে এই সাবজেক্টটা মানে এই চ্যাপ্টারটা একটু টাফ হতে পারে, কারণ এখানে অনেক কিছু থিওরি বেস আছে। তো সেই জন্য এইটার মধ্যে বেশি গিয়ে লাভ নেই, আমরা যেগুলো পারবো সেই জিনিসগুলো আমরা দেখব। ঠিক আছে, দেখো তোমরা এখনো পড়োনি, তার মানে তোমরা কোন কোন কোশ্চিনগুলো করতে পারছো সেগুলোই দেখবো। দেখো এই যে এটা যার কোশ্চিন, সে এই 9 নম্বর কোশ্চিনটা করেছে। এখানে কি বলছে, এক্সপ্লেন দ্য ফ্যাক্টরস দ্যাট ইনফ্লুয়েন্স মাইগ্রেশন অফ পিপল। ঠিক আছে, অর্থাৎ বিভিন্ন শরণার্থীরা এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে, তার ফ্যাক্টরগুলো কি, তার কারণগুলো কি। তুমি জানো না একটা মানুষ একটা জায়গা থেকে অন্য জায়গায় কেন যায়? তুমি জানো, এটা হচ্ছে রিয়েল ফ্যাক্ট। কেন যাবে? সেখানকার ভূপ্রকৃতি যদি ঠিক না থাকে, সেখানকার জলবায়ু দেখা গেল সেখানকার জলবায়ুটা খুব মানে কঠোর টাইপের, খুব ঠান্ডা পড়ছে, তাহলে কি করবে সে? সেখান থেকে মানে আরামদায়ক জলবায়ুতে যাওয়ার চেষ্টা করবে। বা সেখানে খুব গরম পড়ছে, তাহলে জলবায়ু একটা ফ্যাক্ট। বা সেখানকার রাজনৈতিক অস্থিরতা, ফর এক্সাম্পল হিসেবে যদি বলি রোহিঙ্গাদের তাড়ানো হলো মায়ানমার থেকে। ঠিক আছে, প্রথমে ওদের যে পলিটিক্যাল যে লিডাররা ছিল তারা বললো, এবং তারপর আর্মিরা কি করলো, তাদের তাড়ালো এখান থেকে। ঠিক আছে, ইভেন মায়ানমারের যে প্রেসিডেন্ট ছিল তিনিও কথা বলেছেন ওদের তাড়ানোর নিয়ে। ঠিক আছে, তো রাজনৈতিক অস্থিরতা এটাও একটা কারণ হতে পারে, যে এই কারণে একটা মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় কি হচ্ছে, একটা মানে মাইগ্রেশন ঘটাচ্ছে, এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে শরণার্থীরা। বোঝা যাচ্ছে সেটা এরপর বিভিন্ন ধর্মীয় কারণ হতে পারে, রাজনৈতিক কারণ হতে পারে, এগুলো তোমরা জানো, শুধু একটু গুছিয়ে লেখার পদ্ধতিটা জানতে হবে। ঠিক আছে, ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ সেক্স রেশিও ফর পপুলেশন অ্যানালাইসিস অ্যান্ড ডেভেলপমেন্ট ফর এ কান্ট্রি। অর্থাৎ কি বলছে, অর্থাৎ বলছে তোমাকে এখানে যে এই যে সেক্স রেশিও, ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ সেক্স রেশিও, অর্থাৎ প্রতি 1000 জনে কতজন, 1000 জন পুরুষে কতজন মহিলা রয়েছে, এটাই তোমাদের সেক্স রেশিও। এই সেক্স রেশিওটা কিভাবে একটা দেশের উন্নতিতে কাজে লাগাচ্ছে, মানে উন্নতিতে সাহায্য করে, এটা তো অবশ্যই জানো। দেখো যেখানে জনসংখ্যা
জনসংখ্যার মধ্যে এই সেক্স রেশিওটা বজায় থাকবে, অর্থাৎ ঠিকঠাকভাবে সাম্যতা বজায় রাখবে, সেখানে উন্নতি হবেই। ফর এক্সাম্পল বলি, আমি এর আগের দিন আমার যে টপাস গ্রুপের চ্যানেল রয়েছে সেগুলো আমি বুঝিয়েছি যে ধরো কোনো একজন মানুষ, একজন পুরুষ কি করছে, সে 1,00,000 টাকার বা 2,00,000 টাকা, 1,00,000 টাকার ধরো রিসোর্স ক্রিয়েট করছে, ঠিক আছে, 1,00,000 টাকার রিসোর্স ক্রিয়েট করছে সে। এবার মহিলাদের কাজ করতে দেওয়া হচ্ছে না সেই সমাজে, আমি জাস্ট ধরে নিলাম, সেক্ষেত্রে মহিলাদের কাজের রিসোর্স ক্রিয়েশনের পরিমাণ 0, শুধুমাত্র পুরুষরাই করছে, তাহলে টোটাল কত হচ্ছে, 1,000, মানে 1,00,000 হচ্ছে, ঠিক আছে, 1,00,000 রিসোর্সই ক্রিয়েট হচ্ছে। কিন্তু যদি এখানে মহিলারা করতো, হয়তো সে পুরুষদের সমান করতে পারতো না, এখানে হয়তো সে 1,00,000-এর বদলে সে কত করতে পারতো, 80,000 করতে পারতো, তাহলে রিসোর্সের পরিমাণ কত হতো, 1,80,000 হতো। ক্লিয়ার? তার মানে বুঝতে পারছো যে একটা সমাজ গঠনের জন্য একটা মহিলা এবং পুরুষের কি ভূমিকা রয়েছে। বর্তমানে পুরুষের থেকেও মহিলারা বেশি কাজ করে, ঠিক আছে, বেশি ইনকাম করে। তো সেইটা দেখো, চায়নার কথা বলি, চায়নার কথা যদি বলি সেক্ষেত্রে দেখবে যে চায়নাতে পুরুষ মহিলা সবাই সমানভাবে কাজ করে, যার জন্য কি হয়, ওদের যে ইকোনমিটা সেটা কিন্তু ভীষণ তাড়াতাড়ি বাড়ছে। ওদের এখন প্রায় মানে 12 থেকে 15 ট্রিলিয়নের কাছাকাছি তাদের ইকোনমি চলে এসছে, ঠিক আছে, আর আমাদের ভারতবর্ষ এখনো 2.8-এ আটকে আছে। তো ওদের যে স্ট্র্যাটেজি সেটা কিন্তু অন্যরকম, সেটার সাথে আমরা পারবো না যতদিন আমাদের মধ্যে এই সেক্স রেশিও বা কন্যা সন্তান নেওয়া যাবে না, এই ধরনের আমাদের মধ্যে কিছু কমপ্লিকেটেড চিন্তাভাবনা থাকবে, ততদিন পর্যন্ত আমাদের দেশ উন্নতি করতে পারবে না। এইগুলো তোমরা নিজেরাই লিখতে পারবে, এইগুলো ফ্যাক্ট বেস, ঠিক আছে, এগুলো তোমরা নিজেরাই জানো। তো এই ধরনের কোশ্চিন কিন্তু হয়, ঠিক আছে। এখানেও দেখো তারপরেও কোশ্চিন রয়েছে, গ্রুপ বির কোশ্চিনগুলো আমি বেশি বলছি, কারণ গ্রুপ এর যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে গ্র্যাজুয়েশন লেভেলের কোশ্চিন, সেগুলো বলতে গেলে একটু টাইম লাগবে, এগুলো যেগুলো ফ্যাক্ট বেস সেইগুলোই আমি বলছি। এই দেখো 8 নম্বর কোশ্চিনটা এই ব্যক্তি করেছে, ডিসকাস দ্য ট্রেন্ডস অফ ফুড ক্রপ কাল্টিভেশন ইন ওয়েস্ট বেঙ্গল ইন প্রেজেন্ট সেঞ্চুরি, ঠিক আছে, অর্থাৎ বর্তমান দশকে যে পশ্চিমবঙ্গে যে খাদ্যশস্য চাষ করা হচ্ছে সেইগুলোর সম্বন্ধে তোমাকে লিখতে বলছে, প্লাস কি বলছে, এক্সামিন ইটস ইম্প্যাক্ট অন দ্য ইকোনমি অফ দ্য স্টেট, এবং এই যে খাদ্যশস্যগুলো চাষ হচ্ছে তার ফলে আমাদের যে স্টেট অর্থাৎ পশ্চিমবঙ্গের যে অর্থনীতি তাতে কি প্রভাব পড়ছে সেটা লিখতে বলছে। আমাদের খাদ্যশস্য বলতে কি, পশ্চিমবঙ্গের প্রধান খাদ্যশস্য ধান, তারপর লিখছে গম, এই সমস্ত জিনিসগুলো তুমি লিখতে পারবে না, কোথায় ধান চাষ হয়, কোথায় গম চাষ হয়, কোথায় ভুট্টা চাষ হয়, এবং সেগুলো কিভাবে ইকোনমিতে প্রভাব ফেলে। তার মানে দেখো আমি তোমাকে এটাও জাস্ট বলতে চাইছি, তুমি এইরকম দেখবে, তুমি কোশ্চিনগুলোকে খুব ভালো করে দেখো, আমি যদি পুরোটা বলতে যাই তো অনেক বড় লেন্দি ভিডিও হয়ে যাবে, তো সেই জন্য বলছি যে তুমি কোশ্চিনগুলোকে খুব ভালো করে দেখো, তুমি অ্যাটলিস্ট, আমি তোমাকে এটুকু গ্যারান্টি দিতে পারছি যে তুমি অ্যাটলিস্ট 20% কোশ্চিন অ্যান্সার করতে পারবে নিজে থেকে বানিয়ে, ঠিক আছে, নিজে থেকে বানিয়ে। তুমি কিন্তু এখনো পড়োনি সাবজেক্টটা, কিন্তু এখানে একটা কিন্তু আছে, কিন্তু তুমি অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে যাও, হিস্ট্রিতে যাও, সবাই তো বলে যে হিস্ট্রি নিলে খুব ভালো এভারেজ নাম্বার আসে, কিন্তু এটুকু বলে দিই, হিস্ট্রিতে যারা যারা সাবজেক্টটাকে নেয় তারা কিন্তু অবশ্য 100% কমনের ভরসায় বসে থাকে, কারণ হিস্ট্রি সাবজেক্ট তুমি প্রিভিয়াস ইয়ারে কোশ্চিন তোলো, প্রিভিয়াস ইয়ারে কোশ্চিন তুললেই তুমি বুঝতে পারবে যে হিস্ট্রি মানে এতটা কিন্তু সহজ না, এখানে কিন্তু ওয়ার্ল্ড হিস্ট্রি থাকে, প্লাস এই যে হিস্ট্রি কোশ্চিনগুলো হয় সেগুলো কিন্তু গ্র্যাজুয়েশন লেভেলের, কিন্তু খুব গভীর, মানে খুব ডিপ থেকে কিন্তু কোশ্চিনগুলো হয়। এখানে কিন্তু তোমাকে কোনোদিনও কোশ্চিন দেবে না বলো যে মোগল যুগে কজন রাজা ছিল, এখানে কোশ্চিন হয় যে হরপ্পা যুগের যে সংস্কৃতি ছিল, যে কালচার ছিল, সেগুলো নিয়ে আলোচনা করো, মানে খুব ডিপলি না পড়লে তুমি কিন্তু করতে পারবে না, মানে বানিয়ে লেখার চান্সটা তোমার কাছে কম যদি তুমি গ্র্যাজুয়েশনে হিস্ট্রি না নাও। আর অ্যানথ্রোপোলজি নিলেও কিন্তু সেম সমস্যা কিন্তু তোমার হবে, একমাত্র জিওগ্রাফিতেই তুমি লিখতে পারবে, আদারওয়াইজ অন্য সাবজেক্টে লিখতে পারবে না। যদি বিশ্বাস না হয় প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন তুলে দেখো, দেখে বলো যে আমি তোমাদের ঠিক বলছি না তোমাদের আমি ভুল পথে চালিত করছি। আমি এটুকু বলতে পারি যে আমার দ্বারা অনেক ছাত্রছাত্রীরাই কিন্তু হেল্প পেয়েছে আমার কাছ থেকে, আমি ক্ষতি কারো করিনি, তোমাদের ভালো করে বুঝিয়ে দিচ্ছি জিনিসগুলো কি ফ্যাক্ট আছে, তারপর তোমরা যুক্তি দিয়ে সেই জিনিসগুলোকে বুঝবে যে হ্যাঁ এটা কি ঠিক বলছেন স্যার না ঠিক বলছেন না। যদি মনে হয় হ্যাঁ ঠিক বলছেন তাহলে অবভিয়াসলি এটা নিয়ে যাবে, আর যদি মনে হয় যে না ঠিক বলছে না তাহলে তোমাদের ইচ্ছা মতো তোমরা তোমাদের সাবজেক্ট নেবে, ঠিক আছে। তো যাই হোক, আজকে আমাদের পুরো সাবজেক্ট সমস্ত বিষয়গুলো আমি ডিসকাস করলাম,
ভিডিও অনেক বেশি লেন্দি হয়ে গেছে, আর যাচ্ছি না। এরপরে যদি তোমাদের কোনো এই বিষয় নিয়ে কোনো রকম কমেন্ট থাকে বা কোনো রকম ডাউট থাকে, তোমরা বলবে, কমেন্ট করবে, আমি তোমাদের কমেন্ট সেকশনে গিয়ে তোমাদের রিপ্লাই দেব, এবং যদি পারি তাহলে সেই বিষয়ের ওপর ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে? এরপরের যে ভিডিওটা আসবে সেখানে আমি বলে দেবো যে কোন কোন চ্যাপ্টার থেকে কোন কোন কোশ্চিনগুলো বারবার রিপিট হয়েছে, এবং তার সাথে সাথে যে কোন কোন চ্যাপ্টারগুলো তোমাকে পড়তেই হবে, এখান থেকে কোশ্চিনগুলো আসে, ঠিক আছে? এই হচ্ছে আমাদের পুরো ভিডিওর বিষয়বস্তু। তার সাথে একটা কথা বলবো যে এখন থেকে কিন্তু তোমরা পড়াশোনা শুরু করো, কারণ জিওগ্রাফি সাবজেক্ট যারা নেবে, তোমরা এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখছো মানে তোমরা জিওগ্রাফি নিতে ইন্টারেস্টেড। তো সেক্ষেত্রে বলবো যে জিওগ্রাফিটা কিন্তু প্র্যাকটিসের প্রয়োজন আছে, তো এখন থেকে যদি নাও তাহলে তোমাকে কিন্তু প্র্যাকটিস করতে হবে। তো সেই প্র্যাকটিসের জন্য একটু টাইমের প্রয়োজন হয়। সো এখন থেকেই কিন্তু তোমরা যেটাই নেবে এখন থেকেই কিন্তু পড়াশোনা শুরু করে দেবে, এবং এখন থেকেই কিন্তু প্র্যাকটিস করা শুরু করে দেবে, ঠিক আছে? চলো, থ্যাংক ইউ।